ক্লাস আগের দিন যেখানে আমরা শেষ করেছিলাম তারপর থেকেই শুরু হবে। এই ব্যাকটেরিয়া গঠন নিয়ে আমরা পড়াশোনা করছিলাম। তা ব্যাকটেরিয়ার পোর্শনের পরের যে অংশ এটা হলো নিউক্লিওয়েড বা জিনোফোর। দেখো, ব্যাকটেরিয়ার প্রকৃত নিউক্লিয়াস থাকে না, একটি দ্বিতন্ত্রী অত্যন্ত পেঁচানো ডিএনএ চক্রাকারে অবস্থান করে এবং যেটিকে আমরা ক্রোমোজোম বলি। এই জিনোফোরের কেন্দ্রে থাকে আরএনএ। এই আরএনএ কে ঘিরে থাকে নিউক্লিওয়েড প্রোটিন বা পলিঅ্যামাইন, যেগুলো বেসিক। এই ডিএনএ দ্বিতন্ত্রী যে চক্রাকার অত্যন্ত পেঁচানো যে ডিএনএ, এই প্রোটিন অংশে আটকানো থাকে। এইভাবে তৈরি হয় জিনোফোর। হলো নিউক্লিয়েডের পর আমরা আসবো ফ্ল্যাজেলা। দেখো, নিউক্লিয়েডে এমনিতে যেহেতু এটা ডিএনএ, তার মানে এখানে নাইট্রোজেন বেস আছে, কিন্তু স্বাভাবিক বা সাধারণ নাইট্রোজেন বেস ছাড়া কিছু অন্য ধরনের নাইট্রোজেন বেসও থাকে, যেমন 5-মিথাইল সাইটোসিন, 6-মিথাইল পিউরিন ইত্যাদি। নেক্সট, ফ্ল্যাজেলা। দেখো, ফ্ল্যাজেলা হলো গমনাঙ্গ। সব ব্যাকটেরিয়ায় থাকে না, সাধারণত ব্যাসিলাস এবং স্পাইরিলামে দেখা যায়। তাহলে ব্যাসিলাস, স্পাইরিলাম কি আজকে আমরা আলোচনা করব। দেখো, ফ্ল্যাজেলাম যদি ব্যাকটেরিয়ার কোষ হয়, সেই ব্যাকটেরিয়ার কোষ থেকে বাইরের দিকে প্রক্ষিপ্ত অংশ। ফ্ল্যাজেলা প্লুরাল, ফ্ল্যাজেলাম সিঙ্গুলার, তিনটি অংশ আছে। এক হলো বেসাল বডি, দুই হলো হুক এবং তিন হলো ফিলামেন্ট বা অনুসূত্র। বেসাল বডি হচ্ছে রডের মতন অংশ, কেন্দ্রীয় রডের মতন অংশ, যেটি গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে দুজোড়া, গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক জোড়া রিংয়ের মতন বা আংটি বলয়ের মতন অংশ নিয়ে তৈরি, যার যে নিচের যে রিং, সেই নিচের যে রিংয়ের কোষ পর্দার সঙ্গে লেগে থাকে, তাহলে বেসাল বডি। এবং উপরের যে বলয়ের মতন অংশ, যেটা আমাদের পেপটিডোগ্লাইক্যান কোষ প্রাচীরের যে অংশ, তার সঙ্গে লেগে থাকে। এর পরের অংশ হচ্ছে হুক, যে বেসাল বডি এবং এই যে ফিলামেন্ট, এই ফিলামেন্টের মাঝে ফাঁপা কিছুটা বাঁকা অংশ, যেটি বেসাল বডি এবং ফিলামেন্টকে যুক্ত করে রাখে। ফিলামেন্ট এটি বাইরের প্রক্ষিপ্ত অংশ, নলাকার, এবং এটি ফ্ল্যাজেলিন নামক প্রোটিন দিয়ে তৈরি। এই ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে যে প্রক্ষিপ্ত অংশ, এগুলি মুভমেন্ট করে গমন, ব্যাকটেরিয়ার ক্ষেত্রে গমন সম্ভব হয়। নেক্সট, পিলি। দেখো, ব্যাকটেরিয়ার ফ্ল্যাজেলা ছাড়া সাধারণত কিছু গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ায় অত্যন্ত সূক্ষ্ম নলাকার সুতোর মতন অংশ থাকে, যাদের বলে পিলি। এই পিলি যে ব্যাকটেরিয়ার যে সুতোর মতন অংশ, এগুলো সাধারণত গোটা ব্যাকটেরিয়া জুড়েও থাকতে পারে। ফ্ল্যাজেলা যেমন ফ্ল্যাজেলিন প্রোটিন দিয়ে তৈরি, তেমনি পিলি পিলিন প্রোটিন দিয়ে তৈরি। এই পিলি দু রকমের, এক হলো কমন পিলি বা সাধারণ পিলি, কমন পিলি, আর দুই হলো সেক্স পিলি, যৌন পিলি। কমন পিলির কাজ হলো ব্যাকটেরিয়াটিকে পোষক, অর্থাৎ কোনো পোষক দেহকে আক্রমণ করলে সেই পোষকের দেহের সঙ্গে আটকে রাখতে সাহায্য করে। সেক্স পিলির কাজ হলো
এই ব্যাকটেরিয়া যখন সংশ্লেষ যৌন জননের সংশ্লেষ পদ্ধতিতে জনন করে তখন দুটো ব্যাকটেরিয়ার মধ্যে সংশ্লেষ নালী তৈরি করে। এছাড়া ফিমব্রিক কিছু ব্যাকটেরিয়ার ক্ষেত্রে ওই একই সুতোর মতন সূক্ষ্ম অংশ দেখা যায় যাদের ফিমব্রি বলে। এই ফিমব্রিতেও একই কাজ, ওই কমন পিলির মতনই, অর্থাৎ পোষকের সঙ্গে ব্যাকটেরিয়াটিকে আটকে রাখতে সাহায্য করে। তাহলে ব্যাকটেরিয়ার গঠন শেষ হল। এবার আমরা ব্যাকটেরিয়ার ক্লাসিফিকেশন করব। দেখো, ব্যাকটেরিয়ার যে ক্লাসিফিকেশন শ্রেণীবিন্যাস নানাভাবে করা যায় অ্যাকর্ডিং টু মরফোলজি। মরফোলজি মানে গঠন অনুযায়ী। তাহলে গঠন অনুযায়ী, দেখো গঠন অনুযায়ী যদি আমরা ভাগ করি তাহলে সে ব্যাকটেরিয়াকে ভাগ করবো এইভাবে। এক হলো কক্কাস, কক্কাস সিঙ্গুলার, কক্কাই পুরা, গোলাকার ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াগুলো আকার গোল। দেখো এই কক্কাস ব্যাকটেরিয়াগুলো নানা ফর্মে থাকে, সেই অনুযায়ী আমরা এদের কয়েকটা ভাগে ভাগ করেছি। যেমন মনোকক্কাস বা মাইক্রোকক্কাস, এর অর্থ হলো একটি গোলাকার ব্যাকটেরিয়া অবস্থান করে এককভাবে, তাহলে তার নাম হবে মনো। যেমন মাইক্রোকক্কাস ফ্লেভাস, মাইক্রোকক্কাস ফ্লেভাস। তেমনি ডিপ্লোকক্কাস, ডিপ্লোকক্কাস। এক্ষেত্রে দুটি ব্যাকটেরিয়া অর্থাৎ দুটি কক্কাস গোলাকার ব্যাকটেরিয়া একসাথে থাকে। যেমন ডিপ্লোকক্কাস, এখানে উদাহরণগুলো একটু ভালো করে পড়বে, তাহলে ডিপ্লোকক্কাস নিউমোনি, তেমনি স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস। এখানে বেশ কয়েকটি গোল ব্যাকটেরিয়া পাশাপাশি অবস্থান করে শৃঙ্খলের মতো হয়ে থাকে, চেনের মতো তৈরি করে, তাহলে আমরা তাকে বলবো স্ট্রেপ্টোকক্কাস। যেমন স্ট্রেপ্টোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস পায়োজেন্স, পায়োজেন্স। স্টাফাইলোকক্কাস, স্টাফাইলোকক্কাস। স্টাফাইলোকক্কাস। এক্ষেত্রে কয়েকটি ব্যাকটেরিয়া একসাথে, ওই গোলাকার ব্যাকটেরিয়া একসাথে গুচ্ছাকারে থেকে আঙুরের গোছার মতন অংশ তৈরি করে। যেমন স্টাফাইলোকক্কাস, স্টাফাইলোকক্কাস অরিয়াস, স্টাফাইলোকক্কাস অরিয়াস। এছাড়া আরো এক ধরনের দেখা যায়, একে বলে সার্সিনা, সার্সিনা। এটা প্রধানত 8টি গোলাকার ব্যাকটেরিয়া একসাথে ঘনকায় মতন আকার তৈরি করে, কিউব লাইক। তাহলে যেমন সার্সিনা লুটিয়া, সার্সিনা লুটিয়া, সার্সিনা ম্যাক্সিমা ইত্যাদি। তাহলে কক্কাস হয়ে গেল। এবার 2 ব্যাসিলাস। ব্যাসিলাস মানে হচ্ছে দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া, যে ব্যাকটেরিয়াটা গঠন এরকম রডের মতো। এরও একই রকম ভাবে তার ওই অবস্থান অনুযায়ী কি রকম ভাবে তারা থাকে কয়েকটি ভাগে ভাগ করা হবে। যেমন মনোব্যাসিলাস, এবার পরিষ্কারই বুঝতে পারছো, তার মানে একটি মাত্র দণ্ডাকার ব্যাকটেরিয়া থাকবে, মনোব্যাসিলাস। যেমন ব্যাসিলাস অ্যানথ্রাসিস, ব্যাসিলাস অ্যানথ্রাসিস। তেমনি
ডিপ্লো আছে, তার আগে কক্ক বলে একটা আছে, সেটা করে নেই। কক্ক ব্যাসিলাস, কক্ক ব্যাসিলাস। তাহলে কক্ক ব্যাসিলাস মানে কক্ক মানে গোল ব্যাপারটা আছে। তার মানে এই দণ্ডাকার ব্যাকটেরিয়ার প্রান্তগুলো অর্ধচন্দ্রাকার, এরকম দণ্ডাকার, কিন্তু প্রান্তগুলো যদি এমনি হয়, অর্ধচন্দ্রাকার হয়, তাহলে তার নাম হবে কক্ক ব্যাসিলাস। যেমন সালমোনেলা টাইফোসা, সালমোনেলা টাইফোসা। তেমনি ডিপ্লোব্যাসিলাস, ডিপ্লোব্যাসিলাস, ব্যাসিলাস। এক্ষেত্রে দুটো দণ্ডাকৃতি ব্যাকটেরিয়া তাদের প্রান্ত বরাবর যুক্ত থাকে, একটা একটা, তাহলে এর নাম হবে ডিপ্লোব্যাসিলাস। যেমন ল্যাক্টোব্যাসিলাস, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডি, ল্যাক্টোব্যাসিলাস অ্যাসিডি। তেমনি স্ট্রেপ্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস। তাহলে স্ট্রেপ্টোব্যাসিলাস হবে যেগুলো একই রকম ভাবে চেন তৈরি করবে, অর্থাৎ তাদের প্রান্ত বরাবর এই একটা, এই একটা, এই একটা, এমনি করে প্রান্ত বরাবর যদি পরপর যুক্ত হয়ে থাকে, তাহলে তার নাম হবে স্ট্রেপ্টোব্যাসিলাস। যেমন স্ট্রেপ্টোব্যাসিলাস, স্ট্রেপ্টোব্যাসিলাস থার্মোফাইলাস, থার্মোফাইলাস। আর রইল প্যালিসেড, প্যালিসেড। এক্ষেত্রে বেশ কয়েকটি দণ্ডাকার ব্যাকটেরিয়া তারা পাশাপাশি পরপর অবস্থান করে, গায়ে গায়ে লেগে পাশাপাশি অবস্থান করবে, তাহলে তার নাম হবে প্যালিসেড। যেমন করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি। তাহলে নাম্বার 3, তাহলে ব্যাসিলাস হলো। নাম্বার 3 স্পাইরিলাম, স্পাইরিলাম। এই স্পাইরিলাম ব্যাকটেরিয়া স্ক্রুর মতন প্যাঁচানো, স্পাইরিলাম স্ক্রুর মতন প্যাঁচানো, তখন আমরা তাকে বলবো স্পাইরিলাম। যেমন স্পাইরিলাম, স্পাইরিলাম এন্ডিউলাম। নাম্বার 3 ভিব্রিও, ভিব্রিও। এই ব্যাকটেরিয়া দেখতে আমরা যে লেখায় কমা ইউজ করি সেরকম দেখতে, যেমন ভিব্রিও কলেরি, এরা কলেরা রোগ সৃষ্টি করে, ভিব্রিও কলেরি। এছাড়া প্লিওমরফিক বলে একটা টার্ম, এক রকমের ব্যাকটেরিয়া আছে, প্লিওমরফিক। প্লিওমরফিক মানে যে পরিবেশ অনুযায়ী নিজের শেপ চেঞ্জ করতে পারে, সেই জন্য প্লিওমরফ। মরফো মানে গঠন, প্লিও মানে অনেক, প্লিওমরফিক। যেমন অ্যাসিটোব্যাক্টার স্পিসিস, অ্যাসিটোব্যাক্টার স্পিসিস, অ্যাসিটোব্যাক্টার এসপি। তাহলে গঠন অনুযায়ী ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস। এবার আমরা পুষ্টি অনুযায়ী, দেখো পুষ্টি অনুযায়ী ব্যাকটেরিয়াকে সাধারণভাবে দুভাগে ভাগ করা যায়। এক, যে পুষ্টি অনুযায়ী স্বভোজী, মানে যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে। পরভোজী, যারা নিজেদের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না। এই স্বভোজীদের আবার দুভাগে ভাগ করা হয়। এক, সালোক সংশ্লেষী, মানে যারা সৌর শক্তিকে
সৌরশক্তিকে ক্লোরোফিল রঙ্গকের সাহায্যে গ্রহণ করে নিজেদের খাদ্য তৈরি করে সালোক সংশ্লেষ, এবং রসায়ন সংশ্লেষ মানে এদের ক্লোরোফিল নেই, এরা কোনো রাসায়নিক বস্তুকে জারিত করে শক্তি নির্গত করে, সেই শক্তিকে ব্যবহার করে খাদ্য তৈরি করে। তাহলে এই যে সালোক সংশ্লেষী ব্যাকটেরিয়া, এদের যে ক্লোরোফিল, ব্যাকটেরিও ভিরিডিন, এগুলো এরা যে সালোক সংশ্লেষ করে আদিমতম সালোক সংশ্লেষ। এই সালোক সংশ্লেষ প্রক্রিয়া জল ব্যবহৃত হয় না, পরিবর্তে অন্যান্য হাইড্রোজেন সালফাইড ইত্যাদি ব্যবহৃত হয়, ফলে এরা অক্সিজেন তৈরি করতে পারে না। সেই জন্য এদের সালোক সংশ্লেষকে বলা হয় অ্যানঅক্সিজেনিক। যেমন ক্লোরোবিয়াম, ক্রোমাটিয়াম, ক্লোরোব্যাকটেরিয়াম প্রভৃতি। তাহলে রসায়ন সংশ্লেষী কি? যেমন নাইট্রোসোমোনাস, নাইট্রোব্যাক্টার, ফেরোব্যাকটেরিয়া, থায়োব্যাসিলাস ইত্যাদি। এবার আমরা পরভোজীতে আসি। দেখো, পরভোজী যে পুষ্টি করে, এদের আমরা দুভাগে ভাগ করতে পারি। এক হলো মানে শক্তি উৎস অনুযায়ী, আর দুই হলো পোষক অনুযায়ী। শক্তির উৎস অনুযায়ী এদের আবার দুভাগে ভাগ করা হয়। এক হলো আলোক পরভোজী, ফটোহেটারোটক, আলোক পরভোজী। দুই হলো রসায়ন পরভোজী। দেখো এখানে ইন্টারেস্টিং, দেখো আলোক পরভোজী বলছে, তার মানে এদের শক্তির উৎস হচ্ছে সূর্যালোক, তার মানে এদের রঙ্গক আছে। এই রঙ্গক থাকলে তাহলে তো খাদ্য তৈরি করতে পারবে, কিন্তু খাদ্য তৈরি করতে পারে না। কেন? খাদ্য তৈরি করার জন্য যে প্রয়োজনীয় উৎসেচক এদের কোষে নেই। তার ফলে এরা সৌর শক্তিকে নিয়ে সেই শক্তিকে ব্যবহার করে যে বিভিন্ন ধরনের যে খাদ্যবস্তুকে পরিবেশ থেকে নিয়ে পুষ্টি করে। যেমন রোডোস্পাইরিলাম, রোডোসিউডোমোনাস প্রভৃতি। তাহলে রসায়ন পরভোজী কি? তাহলে ব্যাপারটা একই। এরা কোনো রাসায়নিককে জারিত করে শক্তি নির্গত করতে পারে এবং সেই শক্তিকে ব্যবহার করে একই রকম ভাবে খাদ্য সংগ্রহ করে পুষ্টি করে। যেমন ইশ্চেরিচিয়া কোলি, যাকে আমরা সংক্ষেপে ই কোলি বলি, ইশ্চেরিচিয়া কোলি, পোষক অনুযায়ী। দেখো, ব্যাকটেরিয়া যে পোষক অনুযায়ী আমরা যে ভাগ করতে পারি, যেমন এক হলো মৃতজীবী। এরা কোন পচনশীল জৈব বস্তুর উপর জন্মায় এবং সেখানে উৎসেচক মিশ্রণ করে তাকে পচন ঘটায়। এদের এক কথায় আমরা বিয়োজকও বলি। যেমন ক্লস্ট্রিডিয়াম sp বা বিউটাইলিকা। তেমনি পরজীবী, এটা সিম্পল, মানে এরা কোন পোষক দেহে থেকে রোগ সৃষ্টি করে। যেমন নিশেরিয়া গনোরিয়া, বিপিও কলেরা রোগ সৃষ্টি করে। মিথজীবী, এরা অন্য একটি প্রজাতির জীবের সঙ্গে সহাবস্থান করে পুষ্টি সাধন করে। সে যেমন রাইজোবিয়াম আর লেগুম প্ল্যান্ট, মাত্র শিল্পগোত্রী উদ্ভিদ। এরা বাতাসে নাইট্রোজেনকে আবদ্ধ করে ওই লেগুম প্ল্যান্টকে দেয়, বিনিময়ে পুষ্টি পায়। যেমন রাইজোবিয়াম, লেগুমিনোসেরা। এইবার আমরা আসবো রঞ্জক গ্রহণের প্রকৃতি অনুযায়ী, অর্থাৎ কিরকম ভাবে রঞ্জক নেয়। রঞ্জক যে গ্রহণের প্রকৃতি অনুযায়ী দুভাগে ভাগ করা যায়। এক হলো গ্রাম
পজিটিভ, 2 হলো গ্রাম নেগেটিভ। দেখো ক্রিস্টিয়ান গ্রাম একজন ডেনিশ সায়েন্টিস্ট, ইনি প্রথম এই পদ্ধতি আবিষ্কার করেন। তিনি ওই ব্যাকটেরিয়াকে রং করার পদ্ধতি আবিষ্কার করে, যেটা দিয়ে রং হয় তাকে বলা ক্রিস্টাল ভায়োলেট। এই ক্রিস্টাল ভায়োলেট দিয়ে ব্যাকটেরিয়াকে রং করলে সব ব্যাকটেরিয়া রং নেবে। এরপর রং নেওয়ার পরে এই ব্যাকটেরিয়াকে যদি তোমার অ্যাসিটোন বা কোহল দিয়ে ধোয়া হয় তাহলে দুরকম ঘটনা দেখা যাবে। সেই অনুযায়ী না, এই রং নেওয়ার পর যদি ধোয়ার পরে যে ব্যাকটেরিয়াগুলো রংটাকে ছেড়ে দেবে না, অর্থাৎ ক্রিস্টাল ভায়োলেটের যে রং সেই রংটাকে রেখে দেবে, তখন তাদের বলা হবে গ্রাম পজিটিভ। আর যারা রংটাকে ছেড়ে দেবে, ওই রংটাকে ধরে রাখতে পারবে না, তারা হবে গ্রাম নেগেটিভ। দেখো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়া যারা, এদের কোষপ্রাচীরটা অপেক্ষাকৃত পুরু এবং এদের পেপটিডোগ্লাইক্যান, এটা তো জেনেছো যে এটা একটা কোষপ্রাচীরের অন্যতম উপাদান। পেপটিডোগ্লাইক্যান পুরু, এছাড়া থাকে টিকোইক অ্যাসিড আর লিপোপলিস্যাকারাইড আর একটা উপাদান লিপোপলিস্যাকারাইড। এটা পাতলা, কিন্তু গ্রাম নেগেটিভের ক্ষেত্রে এই পেপটিডোগ্লাইক্যান প্রাচীর পাতলা, কিন্তু লিপোপলিস্যাকারাইড যা পুরু। গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে এক্সাম্পল হলো স্ট্যাফাইলোকক্কাস, ব্যাসিলাস, স্ট্রেপ্টোকক্কাস, এগুলো স্ট্যাফাইলোকক্কাস একটু আগে পড়ে স্ট্যাফাইলোকক্কাস, স্ট্রেপ্টোকক্কাস এগুলো। আর গ্রাম নেগেটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে যে উদাহরণ হলো ইকোলি, ইশ্চেরিচিয়া কোলি, ইকোলি, সালমোনেল্লা, এরা। দেখো এই কথাগুলোই তোমরা ওখানে আগে বারবার পড়েছো গ্রাম পজিটিভ ব্যাকটেরিয়ার ক্ষেত্রে, যেমন ফাজেলার সময় পড়লে যে গ্রাম নেগেটিভ ক্ষেত্রে 2 জোড়া চাকতির মতো, গ্রাম পজিটিভের ক্ষেত্রে 1 জোড়া চাকতির মতো। এইবার আমরা আসবো তাপ সহনশীলতা অনুযায়ী, নাম্বার 4, অর্থাৎ কি রকম তাপমাত্রায় বসবাস করে সেই অনুযায়ী, এটা তাপ সহিষ্ণুতা অনুযায়ী। তারপর তাপ সহিষ্ণুতা অনুযায়ী নিম্নলিখিত ভাগ করা যায়। নাম্বার 1 সাইক্রোফিলিক, যারা অত্যন্ত ঠান্ডা অবস্থায় বাস করতে পারে তাদের আমরা বলি সাইক্রোফিলিক। -20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বাস করে। তবে -5 থেকে 15 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতা এদের পক্ষে উপযুক্ত। যেমন সিউডোমোনাস। নাম্বার 2, এছাড়া আর্থোব্যাক্টর হয় মেসোফিলিক। এরা মাঝারি ধরনের তাপমাত্রা, অর্থাৎ মোটামুটি 20 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 45 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় বসবাস করতে অভ্যস্ত। যেমন রাইজোবিয়াম, অ্যাজাটোব্যাক্টর, এরাই বেশি। রাইজোবিয়াম, অ্যাজাটোব্যাক্টর প্রভৃতি। 3 থার্মোফিলিক। এরা উচ্চ তাপমাত্রা বসবাস করতে অভ্যস্ত, অর্থাৎ 40 ডিগ্রি সেন্টিগ্রেড থেকে 80 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও উপরে বসবাস করে উষ্ণতা। যেমন থার্মাস, অ্যাকোয়াটিকাস।
তাহলে এই হলো তার সহিষ্ণুতা অনুযায়ী। এছাড়া ফ্ল্যাজেলা অনুযায়ী, দেখো ফ্ল্যাজেলা অনুযায়ী যে ব্যাকটেরিয়া শ্রেণীবিন্যাস এটাও ইম্পর্টেন্ট। তাহলে ফ্ল্যাজেলার উপস্থিতি বা অনুপস্থিতি অনুযায়ী অ্যাট্রিকাস, এক্ষেত্রে ব্যাকটেরিয়ার কোনো ফ্ল্যাজেলা নেই, তার হচ্ছে অ্যাট্রিকাস, মানে নেই। যেমন করিনি ব্যাকটেরিয়াম ডিপথেরি, মনোট্রিকাস, এক্ষেত্রে ব্যাকটেরিয়ার এক প্রান্তে একটি ফ্ল্যাজেলাম থাকবে। যদি এক প্রান্তে একটি ফ্ল্যাজেলাম থাকে তাহলে আমরা তাকে বলবো মনোট্রিকাস, যেমন ভিব্রিও কলেরি। তেমনি নাম্বার 3 লোফোট্রিকাস, এক্ষেত্রে এক প্রান্তে গুচ্ছাকারে কয়েকটি ফ্ল্যাজেলা থাকবে, তাহলে আমরা তাকে বলবো লোফোট্রিকাস। যেমন সিউডোমোনাস, অ্যাম্ফিট্রিকাস, এক্ষেত্রে ব্যাকটেরিয়া দুই প্রান্তে একটি করে বা একাধিক ফ্ল্যাজেলা থাকবে। দুই প্রান্তে একটি করেও থাকতে পারে, কিন্তু দুই প্রান্তে একের বেশিও থাকতে পারে, তাহলে আমরা তাকে বলবো অ্যাম্ফিট্রিকাস। যেমন স্পাইরিলাম, এছাড়া রইল পেরিট্রিকাস, যখন একটি ব্যাকটেরিয়া কোষ প্রাচীরকে ঘিরে অনেক ফ্ল্যাজেলা থাকে তখন তাকে আমরা বলবো পেরিট্রিকাস। যেমন সালমোনেলা টাইফি, তাহলে ফ্ল্যাজেলা অনুযায়ী হলো সেগুলো। এবার আমরা জননে আসবো, ব্যাকটেরিয়ার জনন। তাহলে ব্যাকটেরিয়ার জননকে অঙ্গজ, অযৌন, যৌন এই 3 ভাগে ভাগ করা হয়। তাহলে প্রথমে অঙ্গজ জনন, ভেজিটেটিভ রিপ্রোডাকশন, অঙ্গজ জনন। এই অঙ্গজ জনন প্রধানত 3 ভাগে হয়। যেমন এক হলো দ্বিবিভাজন, বাইনারি ফিশন। 2 কোরকোদ্গম, বাডিং, 3 খণ্ডীভবন, মানে ফ্র্যাগমেন্টেশন। এই টার্মগুলো তোমাদের যায় না মোটামুটি। দেখো দ্বিবিভাজন কি হয়। প্রথমে ব্যাকটেরিয়ার কোষটি অপেক্ষাকৃত লম্বাটে হয়, এরপর যে নিউক্লিয়য়েড, যে ব্যাকটেরিয়ার যে জিনোম অর্থাৎ ডিএনএটা রিপ্লিকেশন করে, ওখানে তোমার ওই মেসোজোম সাহায্য করে দুটি জিনোম তৈরি করে। এর মাঝ বরাবর খাঁজ তৈরি হয়, ব্যবধায়ক প্রাচীর তৈরি হয় এবং দুভাগে ভাগ হয়ে যায়। তাহলে দ্বিবিভাজন, খুব সিম্পল। এরপর বলেছি কোরকোদ্গম। তাহলে ব্যাকটেরিয়ার কোষের কোন অংশ থেকে ছোট্ট উপবৃদ্ধি হয় এবং সেই উপবৃদ্ধিতে অল্প সাইটোপ্লাজম এবং নিউক্লিওজোম প্রবেশ করে, কোরক বিচ্ছিন্ন হয়। আর খণ্ডীভবন, যেগুলো সূত্রাকার ব্যাকটেরিয়া, সেই সূত্রাকার ব্যাকটেরিয়া দেখা যায় যদি খণ্ডে খণ্ডে বিভক্ত হয় তাহলে প্রতি খণ্ড থেকে নতুন ব্যাকটেরিয়া জন্ম দেয়। যেমন স্টেপ্টোমাইসিস এরা করে। এবার অ্যাসেক্সুয়াল বা অযৌন জনন। দেখো অযৌন জনন মূলত
এন্ডোস্পোর ফরমেশন বা অন্তরেণু সৃষ্টির মাধ্যমে। প্রতিকূল পরিবেশে ব্যাকটেরিয়া এই পদ্ধতির জন্ম করে। প্রতিকূল পরিবেশ মানে পরিবেশে খাদ্যের অভাব, জলের অভাব, উপযুক্ত উষ্ণতার অভাব, তাহলে তো ব্যাকটেরিয়াটা মারা যাবে। তখন ওই ব্যাকটেরিয়া নিজেকে ওই যে ভেতরের যে প্রোটোপ্লাজম সেটাকে সংকুচিত করে একটা অন্তরেণু বা এন্ডোস্পোর তৈরি করে, তার বাইরে একটা অত্যন্ত শক্ত প্রাচীর তৈরি করে, যে প্রাচীরটা এই বাইরের প্রতিকূলতা থেকে একে রক্ষা করবে। আবার অনুকূল পরিবেশে এলে এই প্রাচীর বিদীর্ণ হয়ে এটা অঙ্কুরিত হয়ে নতুন ব্যাকটেরিয়া রূপে প্রকাশ করবে। যেহেতু এক্ষেত্রে একটা ব্যাকটেরিয়াম থেকে পরে একটা ব্যাকটেরিয়ামেরই আবির্ভাব ঘটলো, সেজন্য অনেকে একে জনন বলতে নারাজ, অর্থাৎ সংখ্যাবৃদ্ধি হলো না। অনেক বায়োলজিস্টের মতে এটি একটি পেরিনেশন, অর্থাৎ প্রতিকূল পরিবেশ থেকে নিজেকে রক্ষার একটা উপায় মাত্র। দেখো কি হয়, যে ব্যাকটেরিয়ার কোষের প্রোটোপ্লাজম সংকুচিত হয়, এই ব্যাকটেরিয়ার কোষের যে প্রোটোপ্লাজম সংকুচিত হয় একে আমরা বলি কোর প্রোটোপ্লাস্ট। এই কোর প্রোটোপ্লাস্টকে ঘিরে একটি প্রাচীর থাকে, তাকে বলা কোর প্রাচীর, কোর ওয়াল। এই যে কোর ওয়াল, কোর প্রাচীর। এই কোর প্রাচীর কোষ পর্দা, প্রোটোপ্লাজম অর্থাৎ নিউক্লিয়য়েড এগুলোকে রক্ষা করে। একে ঘিরে আর একটি পুরু প্রাচীর থাকে, একে বলে কর্টেক্স। কর্টেক্স, এই কর্টেক্স অংশে প্রধানত তোমার প্রোটিন ছাড়াও অন্যান্য অংশ থাকতে পারে, যেমন পেপটিডোগ্লাইক্যান, যে কোষ প্রাচীরের যে অংশগুলো দেখা যায় সেগুলো থাকতে পারে। কর্টেক্সকে ঘিরে থাকে আরেকটি স্তর, একে বলে স্পোর কোট। এটাও পুরু মোটা, একে বলে স্পোর কোট। স্পোর কোটকে ঘিরে একটি অপেক্ষাকৃত পাতলা প্রোটিন নির্মিত একটা পর্দা থাকে, একে বলে এক্সোস্পোরিয়াম। এক্সোস্পোরিয়াম এই হলো অন্তরেণু, এই অবস্থায় থেকে যায় তাহলে, এবং অনুকূল পরিবেশ এলে তেরি অঙ্কুরিত হয়। এছাড়া কনিডিয়া, গনিডিয়া ইত্যাদি মাধ্যমে, কনিডিয়া গনিডিয়া এই টার্মগুলো হলো রেণুর প্রকারভেদ। ফিলামেন্টাস অর্থাৎ সূত্রাকার যে ব্যাকটেরিয়া, তার উপরের অংশটা এরকম ভাঁজের মতন হয়ে রেণুর মতন অংশ তৈরি করে, তাদের কনিডিয়া বলে। এগুলো বিচ্ছিন্ন হয়ে আবার নতুন ব্যাকটেরিয়া জন্ম দেয়। এবার আমরা আসবো যৌন জনন। দেখো যৌন জনন পরে তোমাদের ডিটেলস আলোচনার মতন আছে, সেই জন্য এখানে অত্যন্ত সংক্ষেপে আমরা একটু আলোচনা করব। যৌন জনন, দেখো ব্যাকটেরিয়া যৌন জনন প্রধানত তিন ভাগে বিভক্ত, মানে তিন ভাবে হয়। এক, সংশ্লেষ। এই যে যাদের সেক্স পিলি রয়েছে তারা এই ধরনের জনন করে। যেমন এই যে জনন করবে তার মধ্যে একটা জিনিস একটু জানতে হবে। দেখো একটা ব্যাকটেরিয়া, এটা হলো জিনোফোর আর এটা হলো প্লাজমিড। শিখিয়েছি যে আর একটা এক্সট্রা অতিরিক্ত গোল যদি ডিএনএ থাকে তাকে প্লাজমিড বলে। যখন একটা ব্যাকটেরিয়া এই প্লাজমিড থাকবে তখন এর নাম হবে F+। আর একটা ব্যাকটেরিয়া যেটা প্লাজমিড নেই এর নাম হবে F-। ওকে, তার মানে ফার্টিলিটি ফ্যাক্টর আছে, ফার্টিলিটি ফ্যাক্টর নেই। এবার সংশ্লেষে কি হয়, দুটি ব্যাকটেরিয়া পাশাপাশি আসে, এটা প্লাজমিড। এদের সেক্স পিলিগুলি পরস্পরকে যুক্ত করে একটি সংশ্লেষ নালী গঠন করে। এবার এখানে জিনোফোর। এবার প্লাজমিডটা এর পরের স্টেজে প্লাজমিডটা দুভাগে ভাগ হয়। এই দুটো জিনোফোরে কোনো পরিবর্তন হয় না, প্লাজমিডটা ভাগ হলো। একটি প্লাজমিড এই সংশ্লেষ নালী দিয়ে
এর মধ্যে প্রবেশ করলো পাশের ব্যাকটেরিয়া এবং এখানে একটা প্লাজমিড তৈরি হলো, সংশ্লেষ নালী বিচ্ছিন্ন হলো, দুটো ব্যাকটেরিয়া আলাদা হয়ে গেল। তাহলে এই যেটি প্লাজমিড ছিল না সেটাও প্লাজমিড হয়ে সেটাও এক প্লাসে পরিণত হলো, এ হলো সংশ্লেষ। তাহলে মানে এক্ষেত্রে জেনেটিক মেটেরিয়ালের বিনিময় ঘটছে এবং একটিকে আরেকটির গঠনে পরিবর্তন করছে। নাম্বার 2 হলো ট্রান্সডাকশন। ট্রান্সডাকশন, দেখো ট্রান্সডাকশন যে পদ্ধতি, এতে একটি ব্যাকটেরিয়া জেনেটিক বস্তু অর্থাৎ জিনের বা ডিএনএর অংশ একটি ভেক্টর বাহক দ্বারা আরেকটি ব্যাকটেরিয়া প্রবেশ করে সেই তার ডিএনএর অংশে অঙ্গীভূত হয়, ফলে জেনেটিক অবস্থা পরিবর্তন হয়। একে বলে ট্রান্সডাকশন। কিভাবে? এটি ভেক্টরটা হলো ব্যাকটেরিওফাজ, এরা ব্যাকটেরিয়া, এখানে তার জিনোম আছে। অনেক সময় এই ব্যাকটেরিওফাজ বা ফাজ ভাইরাস এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এবং এই ব্যাকটেরিয়াকে আক্রমণ করে এই যে ডিএনএটিকে এই ব্যাকটেরিয়ার কোষে প্রবেশ করিয়ে দেয়। ব্যাকটেরিয়া কোষে প্রবেশ করিয়ে দিলে এই ডিএনএটা আবার অনেক ডিএনএ হয়ে অনেক ব্যাকটেরিওফাজ হয়ে আত্মপ্রকাশ করতে পারে, কিন্তু অনেক সময় এটি ওই অনেক ব্যাকটেরিওফাজ না হয়ে এই ডিএনএটা এই ব্যাকটেরিয়ার জিনোমের সঙ্গে লেগে যায়। এই অবস্থায় ব্যাকটেরিয়াটা অনেক ব্যাকটেরিয়ায় বিভাজিত হয়। এই ধরনের যদি ঘটনা ঘটে তখন আমরা তাকে বলবো ট্রান্সডাকশন। নাম্বার 3 ট্রান্সফরমেশন বা রূপান্তর। ট্রান্সফরমেশন, রূপান্তর। দেখো এক্ষেত্রে কি হয়, এটা গ্রিফিথের একটা এক্সপেরিমেন্ট আছে, তোমরা পরে পড়বে। আপাতত আমি খুব সিম্পল ভাবে বলি। অর্থাৎ যখন কোনো ফরেন ডিএনএ অর্থাৎ বহিরাগত কোনো ডিএনএ সেটা মৃত, সেই ডিএনএ কে একটা ব্যাকটেরিয়া নিয়ে যখন তার ডিএনএটা রূপান্তর ঘটায় তখন তাকে বলা হয় ট্রান্সফরমেশন। মনে করো এর একটা পেট্রি ডিশে একটা ব্যাকটেরিয়া রাখা হয়েছে। এই ব্যাকটেরিয়াটা হচ্ছে তোমার স্মুথ টাইপ, অর্থাৎ তার ডিএনএ আছে কিন্তু অ্যাভিরুলেন্ট, সেটা ক্ষতিকর নয়। এবার এই কালচার মিডিয়ামে, পেট্রি ডিশের যে কালচার মিডিয়ামে আমি একটা ভিরুলেন্ট ব্যাকটেরিয়া মানে যেটা রোগ সৃষ্টি করে তার ডিএনএ কে বার করে রেখে দিয়েছে। এই ব্যাকটেরিয়াটা এই ডিএনএটাকে আত্মসাৎ করবে, ভেতরে নিয়ে নেবে, নিয়ে তার ডিএনএটাকে ওই ভিরুলেন্ট ব্যাকটেরিয়ায় রূপান্তরিত করবে। যেটা বিষাক্ত ছিল না, রোগ সৃষ্টিকারী ছিল না, সেটা এখন রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ায় পরিণত হবে এবং তার থেকে রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়ারই জন্ম হবে। এলো তোমার। এরপরে দেখো ব্যাকটেরিয়া পোর্শনটা শেষ হলো। এছাড়া অবাধ শ্বসনকারী, সবাধ শ্বসনকারী ব্যাকটেরিয়া আছে, অর্থাৎ যে ব্যাকটেরিয়াগুলো অবাধ শ্বসন করে, মেজরিটি যারা রোগ সৃষ্টি করে তারা সব অবাধ শ্বসনকারী, আর বাকি বেশিরভাগই সবাধ শ্বসনকারী। এবার দেখো এছাড়া তোমার আছে সায়ানো ব্যাকটেরিয়া, মানে নীলাভ সবুজ শৈবাল, ব্লু গ্রিন অ্যালগি। ব্লু গ্রিন অ্যালগি BLG BGA। তা ব্লু গ্রিন অ্যালগি তাহলে এটাও একই প্রোকারিওট, তাহলে এরাও এককোষী, তাহলে এদের নিউক্লিয়াসের বৈশিষ্ট্য, রাইবোজোমের বৈশিষ্ট্য সব এক হবে। সুতরাং এগুলো আর আলাদা করে আলোচনা কিছু নেই, কিন্তু এরাই আদিমতম জীব যারা প্রথম জলকে নিয়ে সালোক সংশ্লেষ প্রক্রিয়ায় অক্সিজেন তৈরি করতে শুরু করেছে। এরা অক্সিজেনিক। তাহলে এদের যে কোষের ভিতরে যে প্রোটোপ্লাজম, সেই প্রোটোপ্লাজমের দুটো অংশ আছে। একটা হলো বাইরের দিকের অংশ, সেটা হলো রঙ্গকণা সমৃদ্ধ, যাকে বলে ক্রোমোপ্লাজম। ক্রোমোপ্লাজম এই অংশে পর্দাবৃত থাইলাকয়েড, রঙ্গকণা সমৃদ্ধ, ক্লোরোফিল A, ক্লোরোফিল C, তারপর ফাইকোসায়ারিন, ফাইকোইরিথ্রিন, ক্যারোটিনয়েড ইত্যাদি থাকে। আর বর্ণহীন কেন্দ্রীয় অংশ যাকে বলে সেন্ট্রোপ্লাজম।
এছাড়া কোষ পর্দা যে মেসোজোম, এখানে সেরকম অংশ তৈরি করে যাদের আমরা বলি ল্যামেলোজোম। এর কোষ প্রাচীরের বাইরে মিউসিলেজ দিয়ে স্লাইম স্তর থাকতে পারে। এরা গ্রাম পজিটিভ প্রোক্যারিওট। তাহলে বাকি আমাদের এখানে আলাদা করে বলার কিছু নেই, যেমন নস্টক, অ্যানাবিনা, অসিলেটোরিয়া ইত্যাদি। সায়ানোব্যাকটেরিয়া ছাড়া মাইকোপ্লাজমা, দেখো মাইকোপ্লাজমা হচ্ছে ক্ষুদ্রতম অণুজীব, এরা গ্রাম নেগেটিভ। মাইকোপ্লাজমা, এদের কোষপ্রাচীর নেই। যেহেতু কোষপ্রাচীর নেই, এরা নিজেদের শেপটাকে পরিবর্তন করতে পারে, পলিমরফিক, অর্থাৎ শেপ পরিবর্তন হয়। এবং এদের যে ডিএনএ সেটাও দ্বিতন্ত্রী, বাকি সব এক হবে। রাইবোজোম নেই, রাইবোজোম 78 টাইপ সমস্ত কিছুই এক। এবং এদের পিপিএলও বলে, প্লিউরো নিউমোনিয়া লাইক অর্গানিজম। প্লিউরো নিউমোনিয়া মানে ক্যাটেলের নিউমোনিয়া নামক রোগ সৃষ্টি করে। নিউমোনিয়া লাইক অর্গানিজম, যেমন মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা গ্যালিসেপ্টিকাম, মাইকোপ্লাজমা জেনিটেলিয়াম। এছাড়া ধরো অ্যাক্টিনোমাইসিটিস হলো গ্রাম পজিটিভ। এদের যে বৈশিষ্ট্যের মধ্যে অন্যতম হলো এদের আমরা রে ফাঙ্গি অর্থাৎ সূত্রাকার ছত্রাক বলি। এই সূত্রাকার যে ছত্রাক, এদের কোষপ্রাচীর নেই, এরা সূত্রাকার। কিন্তু এই যে অ্যাক্টিনোমাইসিটিসকে আমরা ব্যাপকভাবে অ্যান্টিবায়োটিক প্রস্তুতিতে ব্যবহার করি। এবং বিভিন্ন, যেমন স্ট্রেপ্টোমাইসিস গ্রেসিয়াস, এরপরে রিকেটসি, এগুলা গ্রাম নেগেটিভ এবং দণ্ডাকৃতি। এরাও বিভিন্ন রোগ সৃষ্টি করে। সুতরাং এগুলো নিয়ে আর আমাদের কিছু আলোচনার অবকাশ নেই। এবার এগুলো আমাদের মনেরা শেষ করলাম। তাহলে মনেরা যখন আমরা পড়েছি আর্কিয়া বা আর্কি ব্যাকটেরিয়া, তার আবার ভাগগুলো করে বাকি দিয়ে দিলাম। এরপরে আসবো প্রোটিস্টা নাম্বার 2। এই যে 5 কিংডমের প্রোটিস্টা, এরা এককোষী ইউক্যারিওট। তাহলে যেহেতু এককোষী ইউক্যারিওট, তাদের যে ফিচারগুলো, এই ফিচারগুলোর মধ্যে ইউক্যারিওটিক কোষের যে ফিচার সেগুলো একই হবে। অর্থাৎ নিউক্লিয়াস সুগঠিত, তাতে তোমার কি বলে সাধারণত কোষপ্রাচীর নেই, বা কি এছাড়া ধরো রাইবোজোম, ATS প্রকৃতি ইত্যাদি সমস্ত। কিন্তু এই যে প্রোটিস্টা এককোষী, এদের লোকোমোশন মানে গমন বিভিন্ন রকম ভাবে হতে পারে। যেমন সিলিয়া, ফ্ল্যাজেলা, ক্ষণপথ ইত্যাদির মাধ্যমে এরা গমন করে। অনেক সময় কোষ পর্দার বাইরে কিউটিকল বা পেলিকেলের লেয়ার থাকে, যেটা তাদের সুরক্ষা দেয়। তাহলে এখানে আমাদের আর আলাদা করে এইগুলোর যে ফিচারগুলো বলার কিছু নেই। এই ফিচারগুলো পরে আমরা আসবো প্রোটিস্টার শ্রেণী বিভাগ। দেখো, প্রোটিস্টাকে আমরা 3 ভাগে ভাগ করতে পারি। এক হলো ফটোসিনথেটিক বা সালোক সংশ্লেষী প্রোটিস্টা, দুই কনজিউমার ডিকম্পোজার মানে খাদক বিয়োজক প্রোটিস্টা। 3 প্রোটোজোয়ান প্রোটিস্টা। দেখো, নাম শুনে বোঝা যাচ্ছে যে সালোক সংশ্লেষী প্রোটিস্টা
মানে এরা সালোক সংশ্লেষ করতে পারে, তার মানে এদের পিগমেন্ট আছে। দেখো এই যে সালোক সংশ্লেষী প্রোটিস্টা, এদের আবার আমরা সাধারণত দুটো ভাগে ভাগ করি। এক হলো ডাইনোফ্ল্যাজেলেট বা ডিনোফ্ল্যাজেলেট। ডাইনোফ্ল্যাজেলেট, দেখো ডাইনোফ্ল্যাজেলেট কথাটা, ডাই মানে দুই, ফ্ল্যাজেলেট মানে ফ্ল্যাজেলা, তার মানে এদের দুটো ফ্ল্যাজেলা আছে। দেখো এদের যে কোষ, এই কোষের একটি উপরের অংশ আছে, একটি নিচের অংশ আছে। এই উপরের অংশটাকে আমরা বলি এপিভাল বা এপিথিকা, আর নিচের থেকে বলা হাইপোথিকা। এদের মাঝখানে একটা বলয়ের মতন, রিংয়ের মতন ঘিরে অংশ থাকে, একে বলে সিঙ্গুলাম। এই দুটি ফ্ল্যাজেলার একটি এই যে বলয় তার আড়াআড়ি ভাবে অবস্থান করে, আর একটি ফ্ল্যাজেলা এক প্রান্ত থেকে লম্বালম্বি ভাবে থাকে। এই অনুযায়ী হলো ডিনোফ্ল্যাজেলেট বা ডাইনোফ্ল্যাজেলেট। এদের ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে ক্লোরোপ্লাস্টে পাইরিনয়েড আছে। পাইরিনয়েড হচ্ছে এক রকমের প্রোটিন দানা, যেগুলো নিম্ন শ্রেণীর যে শৈবাল, স্পাইরোগাইরা ইত্যাদিতেও আছে। এবং যে রঙ্গক কণা, তার মধ্যে আছে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি, ফিউকোজ্যান্থিন ইত্যাদি। যেমন গাইনোডিয়াম, গনিয়ালক্স, নকটিলিউকা, সেরাটিয়াম ইত্যাদি। দেখো এই যে গাইনোডিয়াম এবং গনিয়ালক্স, এরা সামুদ্রিক, সমুদ্রে থাকে। এদের সংখ্যা অনেক সময় বেড়ে যায় এবং এদের লাল রঙ্গক আছে। তার ফলে এদের সংখ্যা যদি বেড়ে যায়, তাহলে সেই অংশে সমুদ্রের জলটা লাল হয়ে যাবে। তখন যে ঢেউ তৈরি হবে তখন পুরোপুরি লাল, সেই জন্য আমরা তাকে বলি রেড টাইড। এবং এরা এক রকমের টক্সিন, সেক্সি টক্সিন নিঃসরণ করে, এবং যেটা মাছ বা ইত্যাদি প্রাণীদের ক্ষেত্রে বিষাক্ত। ক্রাইসোফাইটস, নাম্বার 2, এরাও সামুদ্রিক। ক্রাইসোফাইটস, এরাও সামুদ্রিক, কিন্তু এদের কোষে প্রাচীরে সেলুলোজ এবং সিলিকন বলে অংশ থাকে। সেলুলোজ এবং সিলিকন, তাহলে সিলিকন অপেক্ষাকৃত কঠিন। এবং এদের যে কোষপ্রাচীর, এদেরও দুটো অংশ এমন ভাবে থাকে যে সাবানের বাক্সের মতো, অর্থাৎ একটা আর একটাকে কিছুটা ঢেকে রাখে, বলে যা সব কেসের মতন। ফ্ল্যাজেলা থাকে না, কিন্তু যেহেতু প্রচুর লিপিড থাকে, ফ্যাট জাতীয় বস্তু, ফলে এরা জলে ভাসতে পারে। এছাড়া এদের ক্লোরোফিল থাকার ফলে এরা সালোক সংশ্লেষ করতে পারে, এবং পিগমেন্টের মধ্যে ক্লোরোফিল এ, ক্লোরোফিল সি প্রধান। যেমন মেলোসিডা, সাইক্লোটেল্লা প্রভৃতি। 3 ইউগ্লিনয়েড, দেখো এর এক্সাম্পল হলো ইউগ্লিনা। তাহলে এরা এককোষী, সাধারণত দুটি ফ্ল্যাজেলা থাকে এবং মিষ্টি বা স্বাদু জলে বাস করে। এই ইউগ্লিনার যে স্বাদু জলে যে বাস করে, এদের দেহটা এই যে লম্বাটে, এ অনেক সময় বাইরে পেলিকেল থাকে। এই পেলিকেল দিয়ে একে সুরক্ষা দেয়। এই ফ্ল্যাজেলা যেখানে আছে তার নিচে আই স্পট থাকে, চক্ষু বিন্দু। এরা আলো অনুভূতি প্রবণ, অর্থাৎ আলোতে অনুভূতি প্রবণ, সেই অনুযায়ী সেদিক দিয়ে যাবে যে সালোক সংশ্লেষ করবে। তাহলে যেহেতু ক্লোরোফিল আছে, সালোক সংশ্লেষ করতে পারবে। কিন্তু পুষ্টি অনুযায়ী এরা মিক্সোট্রপিক, যদি আলো পায় তাহলে সে সালোক সংশ্লেষ করবে, আর যদি আলো না পায় তাহলে পরভোজী পুষ্টি করবে।
দেখো এদের এই যেদিকে ফ্ল্যাজেলা আছে চক্ষুবিন্দু, তার ভিতরের দিকে অংশে একটি ফ্ল্যাক্সের মতন অংশ তৈরি হয়, একে বলে রিজার্ভা বা সঞ্চয়, রিজার্ভা। এই রিজার্ভারটা সরু হয়ে, সরু নলের মতন হয়, একে বলে সাইটোফ্যারিংস, সাইটোফ্যারিংস। এরপর এটি ছিদ্রের আকারে উন্মুক্ত হয়, একে বলে সাইটোস্টোম। উদাহরণ যেমন ইউগ্লিনা, ইউগ্লিনা, পেরানিমা ইত্যাদি। এরপরে নাম্বার 2 কনজিউমার ডিকম্পোজার, কনজিউমার ডিকম্পোজার অর্থাৎ খাদক বিয়োজক প্রতিষ্ঠা, খাদক বিয়োজক প্রতিষ্ঠা। দেখো খাদক বিয়োজক যে প্রতিষ্ঠা, এরা প্রধানত সমুদ্রের জলে থাকতে পারে, কিন্তু এদের কোষ প্রাচীর নেই, কিন্তু কোষের বাইরে মিউসিলেজের আস্তরণ যথারীতি থাকে, এবং ক্লোরোফিল না থাকায় এরা পুষ্টিতে এরা সবসময় পরভোজী। এবং এদেরও আবার কয়েকটা ভাগে, দুভাগে ভাগ করা যায়। এক হচ্ছে অ্যাসেলুলার, মানে অকোষীয় স্লাইম মোল্ড, কোষীয় স্লাইম মোল্ড। অকোষীয়, অকোষীয় যে স্লাইম মোল্ড, এদের দেহটা থ্যালাস বা সমাঙ্গ দেহ, আর এমনিতে তো সমাঙ্গ দেহ হবেই, কেননা সেটা এককোষী, কিন্তু মূল ফিচার যেটা, এই এককোষী অংশটা ডিপ্লয়েড, ডিপ্লয়েড, আর যেটা কোষীয় সেটা হ্যাপ্লয়েড। এগুলো মনে রাখা সোজা উপায়, এবং কোনো নির্দিষ্ট আকার নেই। এবার এদের যে কোষ রয়েছে, ডিপ্লয়েড কোষ, এই কোষটায় একাধিক নিউক্লিয়াস থাকে, সুতরাং মাল্টি নিউক্লিয়েটেড বা সিনোসাইট। আর কোষীয় যে স্লাইম মোল্ড, এতে উদাহরণটা একটু ধরো ফাইসেরা, ফাইসেরা। আচ্ছা, কোষীয় স্লাইম মোল্ড যেটা বললাম যে এটা তোমার হ্যাপ্লয়েড এবং একটি নিউক্লিয়াস থাকে, বাইরে একই রকম ভাবে মিউসিলেজ থাকে, এবং এরা অ্যামিবার মতন ক্ষণপথ সৃষ্টি করে গমন করতে পারে, এবং এরা স্পোর যে রেণু তৈরি করে, সেই স্পোরটা একই রকম ভাবে হ্যাপ্লয়েড, কিন্তু তার বাইরে একটি প্রাচীর তৈরি হয়, যেমন ডিকটাইওস্টেলিয়াম, ডিকটাইওস্টেলিয়াম, ডিকটাইওস্টেলিয়াম। আর একটি আছে যেটা হলো তোমার প্রোটোজোয়ান প্রতিষ্ঠা, প্রোটোজোয়ান প্রতিষ্ঠা। যে প্রোটোজোয়ান প্রতিষ্ঠা মানে প্রোটোজোয়ার মতো, প্রোটোজোয়ান প্রতিষ্ঠা। দেখো এদেরও একই রকম ভাবে এরা সমুদ্রের জলে, স্বাদু জলে ইত্যাদি বিভিন্ন জায়গায় বাস করে, এদেরও বাইরে কোষ প্রাচীর নেই, এবং এদের যে বিভিন্ন গমন অঙ্গ রয়েছে, সিলিয়া, ফ্ল্যাজেলা বা অ্যামিবার মতো ইত্যাদি গমন অঙ্গ রয়েছে। এই গমন অঙ্গ এছাড়া এদের যে নিউট্রিশন, পুষ্টি, এগুলো হলজয়ী, মানে স্বভোজী হতে পারে বা পরভোজী ইত্যাদি হতে পারে। এরা স্বাধীনভাবে বাস করতে পারে, সবাদ শোষণকারী হতে পারে, অবাধ শোষণকারী হতে পারে ইত্যাদি। কিন্তু গমন অনুযায়ী এদের আমরা কয়েকটা ভাগে ভাগ করব। এক হলো জু ফ্ল্যাজেলেটা, জু ফ্ল্যাজেলেটা। এদের ফ্ল্যাজেলা আছে, ফ্ল্যাজেলার সাহায্যে এরা গমন করে। এই যেমন ট্রাইপ্যানোজোমা, ট্রাইপ্যানোজোমা, লিশম্যানিয়া ডোনোভানি। এক, দুই সার্কোডিনা, সার্কোডিনা। এরা ক্ষণপথ বিস্তার করে, সিউডোপোডিয়া, অ্যামিবার মতো ক্ষণপথ বিস্তার করে গমন করে, যেমন এন্টামিবা, এন্টামিবা, ENTAMOEBA,
ই দিয়ে এন্টামিবা। 3 স্পোরোজোয়া, স্পোরোজোয়া এদের কোনো গমনাঙ্গ নেই, যেমন প্লাজমোডিয়াম, প্লাজমোডিয়াম। আর আছে সিলিয়েটা, এরা সিলিয়ার সাহায্যে গমন করে, সিলিয়েটা সিলিয়ার সাহায্যে গমন করে, যেমন প্যারামোসিয়াম, PARAMOECIUM। বেশ, ওকে, এই পর্যন্তই। এরপরে পরের দিন আমরা শুরু করব ফাঙ্গি বা ছত্রাক।